রিতা আর হাসানের বিয়ের অনেক দিন হলেও তাদের কোনো বাচ্চা ছিল না, তাই তারা একটা বাচ্চা নেওয়ার জন্য অনেক ধরনের চেষ্টা করতে থাকে। কিন্তু প্রত্যেকবারই দেখা যায় রিতার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তবে শেষমেশ তারা আইভিএফ এর মাধ্যমেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেই অনুযায়ী প্রসেসিংও চলতে থাকে। তবে তারা যখন সফলতার দ্বার প্রান্তে, ঠিক তখনই ঘটে বিপত্তি। সারা পৃথিবী জুড়ে শুরু হয়ে যায় করোনা মহামারী। আর যেহেতু তাদের সকল প্রসেসিং চলছিল মালয়েশিয়াতে, আর তারা ছিল ইন্দোনেশিয়ায়, তাই তাদের পক্ষে কোনোভাবে সেখানে যাওয়াও সম্ভব ছিল না। এবার তো তারা দুজনেই ভেঙে পড়ে। তবে কি তারা আর কখনোই মা বাবা হতে পারবে না? তাদের সব আশার আলো কি এখানেই নিভে যাবে? শেষ পর্যন্ত কি রেখেছে আল্লাহ তাদের জীবনে, সেটাই চলুন দেখে আসা যাক আজকের এই ইন্দোনেশিয়ান গল্প লিওরা পেনান্তিয়ান বুয়া হাতিতে। শুরুতেই আমাদেরকে কিছু ফ্যামিলি পিকচার দেখানো হয়, যেখানে আমরা একজন হাজবেন্ড আর তার ওয়াইফকে দেখতে পাই। ছবিগুলো বেশ সুন্দর ছিল। তো তাদের সাথে তাদের দুজনের মাকেও দেখা যায় সেখানে। প্রত্যেকটা ছবিতে তারা সবাই অনেক বেশি খুশি ছিল, সেগুলো দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু এই ছবিগুলোর মাঝে একটা জিনিস মিসিং ছিল, আর তা হলো একটা বাচ্চা। প্রথমেই বলে দেই, এই কাপলের নাম হলো হাসান ও রিতা। রিতার কণ্ঠে আমরা শুনতে পাই তার জীবনে একটাই চাওয়া, আর তা হলো পরিপূর্ণ একটা ফ্যামিলি, যেখানে কিনা তাদের ছোট একটা বাচ্চা থাকবে। সে তার জীবনে সবকিছুই পেয়েছে, তবে এখন সে শুধু খুব করে মা হতে চায়। এটাই এখন তার জীবনের মূল লক্ষ্য। অর্থাৎ বোঝাই যায় তাদের বিয়ে অনেকদিন হলেও তাদের জীবনে এখনো পর্যন্ত একটা বাচ্চার আগমন ঘটেনি। তো এরপর দেখা যায় রিতার হাসান তাদের বাড়িতে একটা ফ্রেন্ড গেট টুগেদার পার্টি রাখে। সেখানে রিতার সকল মেয়ে বন্ধুরা চলে আসে। তাদের সবারই অলরেডি বিয়ে হয়ে গেছে আর বাচ্চাও হয়ে গেছে। সবাই তো তাদের পরিপূর্ণ ফ্যামিলি নিয়ে খুব খুশি। অথচ এইদিকে রিতা আর হাসানের বিয়ের অনেকগুলো বছর হলো, কিন্তু তারপরেও তারা এখনো বাচ্চা নেয়নি। এর জন্য তার বান্ধবীরা যখনই আসে তখনই তারা রিতা আর হাসানের কাছে জিজ্ঞেস করে যে কি হলো, তারা আর কবে বাচ্চা নিবে। রিতা তো প্রত্যেকবার বলতে থাকে যে সে তো বাচ্চা নিতে একদম রেডি আছে। এখন তারা শুধু যেন হাসানের কাছে জিজ্ঞেস করে যে সে কি করবে, সে কি এতে রাজি কিনা। হাসান তখন জানায় যে ইনশাল্লাহ খুব শীঘ্রই তারা বাচ্চা নিবে। এই কথা শুনে তো তখন সবাই খুশি হয়ে যায়। আমরা তখন সেখানে রিতা আর হাসানের মায়েদেরকেও দেখতে পাই। তারাও তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল হাসানের এই কথাটা শুনে, কারণ তারাও তাদের নাতিপুতিকে দেখতে চায়, তাদের সাথে সময় কাটাতে চায়। প্রত্যেক নানি দাদিদের যে ইচ্ছা থাকে আর কি, তাদেরও তেমনটাই ছিল। এরপরে রাতের বেলা আমাদেরকে দেখানো হয় রিতা তার রুমে বসে বাচ্চা নেওয়ার সঠিক সময় কোনটা এগুলো গুগল করে দেখতে থাকে। সে সময় হাসান রুমে আসে ঘুমানোর জন্য। রিতা তাকে দেখেই বলতে থাকে যে বাচ্চা নেওয়ার জন্য 20 থেকে 35 বছর বয়স একদমই পারফেক্ট। তাদের তো এখনই 35-এর বেশি বয়স হয়ে গেছে, তাই তাদের বাচ্চা নেওয়ার কথা দ্রুত ভাবা উচিত। তো সে কি প্রসেস শুরু করতে রাজি আছে? এই হাসান ছিল খুবই সাপোর্টিভ একটা হাজবেন্ড, তাই সে রিতাকে বলতে থাকে যে যদি রিতা রেডি থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, সেও রেডি আছে। এই কথা শুনে রিতাও খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন সকালবেলা। আমরা দেখি রিতা একটা রেস্টুরেন্টে যায় তার মেয়ে বন্ধু সামিয়ার সাথে দেখা করতে। সামিয়া তখন তার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আসে আর বলতে থাকে যেটা প্রেগন্যান্সির রেট বাড়াতে অনেক সাহায্য করে, তাই সে যেন আজ থেকে এই ড্রিঙ্ক গুলো নিতে শুরু করে। এসব তাদেরকে অনেক হেল্প করবে। এর মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে রিতা আর হাসান অনেক বছর ধরেই বাচ্চা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যেহেতু তারা কোনোভাবে প্রেগনেন্ট হতে পারছে না, এর জন্য রিতা এখন থেকে ঘরোয়া পদ্ধতিতে বা তার বন্ধু বান্ধবীদের সাজেশন নিয়ে কিভাবে কি করলে প্রেগনেন্ট হওয়া যাবে এসব নিয়ে চেষ্টা করতে থাকে, বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাতে থাকে। একটা বাচ্চা তার চাই, তাই তার বান্ধবীর কথা শুনে এরপর থেকে সেই হার্বাল ড্রিঙ্ক গুলোই নিতে শুরু করে। এরপর দেখা যায় রিতা আর হাসান তাদের বাচ্চা নেওয়ার জন্য আবারও ট্রাই করে। এর মধ্যে একদিন সকালে উঠে রিতা তার প্রেগন্যান্সি টেস্ট করে। এরপরই তার দুজনে মিলে দেখতে যায়, কিন্তু তখন দেখে যে রেজাল্ট এবারেও নেগেটিভ এসেছে। এটা দেখে তো রিতার মন তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে তখন আর কিছুই বলে না। হাসান তখন তাকে দেখে খুব ভালো করেই বুঝতে পারে তার মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই সে তার মন ভালো করার চেষ্টা করে। কিন্তু রিতা একেবারে চুপচাপ অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে। তার আর কিছুই ভালো লাগছিল না। কত চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এরপরে দেখা যায় সে অফিসে চলে আসে। সেই অফিসে ম্যানেজিং ডিরেক্টরের পজিশনে কাজ করত, মানে অনেক ভালো একটা পজিশনের কাজ করত সে, যার জন্য তার রেসপন্সিবিলিটিও ছিল অনেক বেশি। তাই সে অফিসে গিয়ে তার কাজ ঠিকঠাক মতো করতে থাকে, কিন্তু তার মনটা তখনও ভীষণ খারাপ ছিল। পরবর্তী দিন দেখানো হয় রিতা হাসানের সাথে মিলে একটা জায়গায় যায়, যেখানে কিনা মেয়েদের
মেয়েদের প্রেগনেন্সির রেট বাড়ানোর জন্য একটা মহিলা কিছু তন্ত্র মন্ত্র পড়ে আর এরপর পায়ে আঘাত করে, এভাবে নাকি মেয়েদের প্রেগনেন্সি রেট বাড়ায়। রিতা তো সেখানেও যায়, তবে শেয়ার হাসান প্রথমে বাইরেই দাঁড়িয়ে থাকে। একটা বাচ্চার জন্য তারা কত কিনা চেষ্টা করছে। তো তারা ভেতরে যাবে, তখনই তারা শুনতে পায় ভেতরে মেয়েরা মার খেয়ে চিৎকার চেঁচামেচি করছে। এসব শুনেই তো তারা ভীষণ ভয় পেতে থাকে, কিন্তু কি করার, বাচ্চার জন্য রিতা সকল ধরনের কষ্টই সহ্য করতে রাজি আছে। এর জন্য সেই সব শোনার পরেও ভেতরে যায়, আর তখন তাকে সাহস দেওয়ার জন্য হাসানও তার সাথেই থাকে। এরপরই তো সেই মহিলা রিতার পায়ে মারতে শুরু করে। সে তো অনেক বেশি ব্যথা পাচ্ছিল, তারপরেও সে সবকিছু সহ্য করে যায়। কিন্তু হাসান এটা দেখে মোটেও সহ্য করতে পারে না, তাই সে সেখান থেকে তাকে নিয়ে চলে আসে। এরপরই তারা চলে যায় বাসায়। রিতা তো এখনো আশা হারায়নি, কিন্তু তারপরেও তার মনে একটু ভয় হতে থাকে। তখনই আমরা দেখতে পাই তার মা তার কাছে আসে আর তাকে সাহস জোগাতে থাকে। আমরা জানতে পারি যে রিতার মা এখানে তাদের সাথেই থাকে। তো রিতার মা তাকে বলতে থাকে যে তারা তো সবকিছুই ট্রাই করেছে, এখন যেন তারা দুজনে মিলে একটু ডাক্তারের পরামর্শ নেয়, সেটাই মনে হয় বেশি ভালো হবে। রিতাও তখন বলে যে আসলেই তো তারা তো সবকিছু ট্রাই করেছে, তাই এখন তাদের চেক আপ করানোর জন্য যাওয়া উচিত, যদি কোনো উপায় বের হয়। এদিকে দেখা যায় একটা পার্সেল এসেছে, সেজন্য হাসান তাদের বাসার মেইডকে বলে সেই পার্সেলটা রিসিভ করতে আর রিতাকে দিতে। সে সেই পার্সেলটা নিয়ে রিতার কাছে দেয়। রিতা বক্স খুলে দেখে তার মধ্যে অনেক কিউট একটা টার্টেল প্লাশি ছিল। এটা দেখে তো ইনস্ট্যান্টলি তার মন অনেক বেশি ভালো হয়ে যায়। সে তখনই হাসানের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। হাসানও তখন তাকে বলে সে যেন সবসময় এভাবে হাসি মুখে থাকে, কারণ সে মন মরা হয়ে থাকলে তার ভালো লাগে না। আর হাসান আসলে এভাবেই তার মন ভালো করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে থাকে। যখনই রিতার মন খারাপ হয়, হাসান তাকে এভাবেই পুতুল গিফট করে খুশি করে দেয়, কেননা এগুলো ছিল রিতার সবচেয়ে বেশি পছন্দ। এরপর দেখা যায় তারা দুজন মিলে শহরের বেস্ট গাইনি ডক্টরের কাছে যায় চেক আপ করানোর জন্য। সেখানে যাওয়ার পর বিভিন্ন ধরনের টেস্ট করে ডাক্তার, আর এরপর তাদেরকে জানায় যে রিতার জয়রার মুখ কোনো কারণে ব্লক হয়ে গেছে, আর এই সমস্যার জন্য তারা আইভিএফ পদ্ধতিতে প্রেগনেন্সির চেষ্টা করতে পারে। আর সেটা না হলেও আর একটা অপশন আছে, আর তা হলো তারা ব্লকেজ একটা ছোট সার্জারির মাধ্যমে রিমুভ করতে পারে। তবে সে এখন তাদেরকে আইভিএফ করারই সাজেশন দিবে। এসব শুনে রিতা তখন ডাক্তারকে বলে যে এটা করে কি তারা আশা করতে পারে যে সে প্রেগনেন্ট হবে। ডাক্তার জানায় হ্যাঁ, তারা সম্পূর্ণ আশাবাদী। রিতার হাসান তো এসব শুনে খুব খুশি হয়ে যায়। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তারা দুজন তো এখন আশার আলো দেখতে পায়। সেখান থেকে রিতা তার অফিসে চলে আসে, সবাইকে সব কাজ বুঝিয়ে দিতে থাকে। তখনই সেখানে সে তাদের একজন এমপ্লয়িকে তার বাচ্চাকে নিয়ে অফিসে আসতে দেখতে পায়। এটা দেখেই সে তার কাছে যায় আর তার বাচ্চাকে নিজের কোলে তুলে নেয়। আগেই তো বলেছি সে বাচ্চা কাচ্চা অনেক বেশি পছন্দ করে, তাই এই বাচ্চাকে দেখেও সে কোলে তুলে নেয়। কিন্তু বাচ্চাটা তখন অনেক বেশি কান্নাকাটি করছিল। এটা দেখে রিতা তাকে মায়ের মতো করে শান্ত করার চেষ্টা করে। এরপর দেখা যায় বাচ্চাটার মায়ের তখন একটা ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করার ছিল, এজন্য রিতাই বাচ্চাটিকে তার অ্যাসিস্ট্যান্টের কাছে দেয়। এরপরই তারা দুজন মিটিং এ চলে যায়। তখনই একজন ছেলে কর্মচারী ঠাট্টা করে বলতে থাকে যে তাদের অফিস তো ডে কেয়ারে পরিণত হয়েছে। এই কথা শুনে রিতার প্রচন্ড রাগ হয়। সে তাকে এইসব কথা বলতে বারণ করে। রাতে দেখা যায় রিতা তার বাসায় চলে আসে। এদিকে হাসানও তার অফিস থেকে চলে এসেছিল, আর তাদের মেয়েদের বাচ্চাকে কোলে নিয়ে সে গল্প পড়ে শোনাতে থাকে। এর থেকে বোঝা যায় হাসানেরও বাচ্চা অনেক পছন্দ ছিল। হাসান তখন খেয়াল করে যে অফিস থেকে আসার পরেই রিতাকে অনেক ক্লান্ত লাগছে, তাই সে তার কাছে গিয়ে বসে। রিতা তখন বলে যে সে ডাক্তারের কথা নিয়ে অনেক ভেবেছে, তারা তো সবকিছু ট্রাই করেছে, তাই এখন তাদের আইভিএফ ট্রাই করা উচিত। হাসান বলতে থাকে এতে তার কোনো সমস্যা নেই, রিতা রেডি আছে মানেই সে রেডি আছে। তারা দুজনে মিলে এই প্রসেসটাকে ভালো করেই সম্পূর্ণ করবে, রিতা যেন কোনো চিন্তা না করে। তার এসব কথা শুনে রিতাও অনেক সাহস পায়। তাই পরবর্তী দিনেই রিতা তার মা এবং হাসানকে নিয়ে আইভিএফ সেন্টারে চলে যায়। সেখানে গিয়েও রিতার অনেক চিন্তা হচ্ছিল। সে তখন হাসান আর তার মাকে বলতে থাকে যে তারা কি এটা ঠিক করছে, তারা ইউনিভার্সের এগেইনস্টে গিয়ে কিছু করছে না তো। তখন হাসান আর তার মা তাকে এনশিওর করে যে হয়তো ইউনিভার্সিটি চায় তারা যেন এই পদ্ধতি অবলম্বন করে বাচ্চা নেয়, তাই সে যেন এত চিন্তা না করে। রিতাও তখন বেশ সাহস করে হাসানের সাথে ভেতরে ঢোকে। এরপরে তাদের এই প্রসিডিউর শুরু হয়ে যায়। কিন্তু রিতার একটা বিষয় নিয়ে একটু সমস্যা ছিল। একদিকে তাকে তো অফিসে ডেইলি যেতে হবে, তার মধ্যে সে হসপিটালে গিয়ে হরমোন ইনজেকশন প্রতি সপ্তাহে কিভাবে নিবে। এসব শুনে হাসান বলে যে সে যেন কোনোভাবে তার শিডিউলটা ম্যানেজ করে, কিন্তু রিতা জানায় তার শিডিউল ম্যানেজ করার কোনো অপশনই নেই। এই বলে সে নার্সকে কল করে, আর নার্সের সাথে কথা বলে এসে সে হাসানকে জানায় যে নার্স বলেছে সে তার অফিসে গিয়ে তাকে ইনজেকশন
জলদি আসতে পারবে। এই সমস্যাও এখানেই সলভ হয়ে যায়। তারাও তখন হাফ ছেড়ে বাঁচে। কিন্তু হাসান রিতাকে বলতে থাকে যে সে কি শিওর যে এই প্রসেসে তার কোনো সমস্যা হবে না, মানে সে সবটা ম্যানেজ করে নিতে পারবে তো। তাছাড়া সে ইনজেকশনেও অনেক বেশি ভয় পায়, সে কিভাবে কি করবে। রিতা বলে সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব। তবে হাসানও কি বাচ্চা নিতে চায়, মানে এটা শুধু রিতার ইচ্ছাতে হচ্ছে না তো। হাসান বলে যে এই প্রসেসে তারা একসাথেই আছে, সেও বাচ্চা নিতে চায়, তাই সে যেন এখন অন্য কিছু না ভাবে। এরপরই দেখা যায় রিতা তার অফিসে ছিল, তখন সেখানে একজন নার্স আসে আর তাকে তার হরমোন ইনজেকশন দিয়ে যায়। এই ইনজেকশন দেওয়ার পর একটু ব্যথা হয়, কিন্তু রিতা কিছুক্ষণ রেস্টও নিতে পারে না, কারণ তখনই তার একটা ইম্পর্টেন্ট মিটিং এ জয়েন করার কথা ছিল। সে তখন ওই ব্যথা নিয়েই ওই মিটিং এ জয়েন করে আর রাতের বেলা বাসায় ফিরে আসে, কিন্তু তখনও তার পেট অনেক ব্যথা করছিল। হাসান তখন তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে আর তার খেয়াল রাখারও চেষ্টা করে, কিন্তু ব্যথা হওয়ার জন্য রিতার মন তখনও ভালো ছিল না। তাই সে হাসানের সাথে একটু মিসবিহেভও করে বসে, যার জন্য হাসানের তো মন খারাপ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আবার সরি বলে সবকিছু ঠিক করে নেয় রিতা, কারণ সে বুঝতে পেরেছিল যে তার ব্যবহারটা মোটেও ভালো হয়নি। তো এর পরদিনই তারা ডাক্তারের কাছে চেক আপের জন্য যায়। তখন ডাক্তার তাদেরকে ভালো নিউজ জানায় যে রিতার জরায়ুতে 2টি ডিম্বাশয় পাওয়া গেছে। এ কথা শুনে হাসান আর রিতা তো অনেক খুশি হয়ে যায়। রিতা তখন বলে যেটা ট্রান্সফারের সময় তারা যেন দুটোই ট্রান্সফার করে, কিন্তু তখন ডাক্তার বলতে থাকে যে সে তাকে এটা সাজেস্ট করবে না, কারণ এতে টুইন হওয়ার সম্ভাবনা রয়েছে। রিতা তো এ কথা শুনে আরো বেশি খুশি হয়ে যায়। এর জন্য তারা দুটো ডিম্বাশয় ট্রান্সফার করার সিদ্ধান্ত নেয় আর কয়েকদিনের মধ্যেই এই প্রসেসও সাকসেসফুলি কমপ্লিট হয়ে যায়। এখন তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু রিতা তো কোনোভাবেই আর অপেক্ষা করতে পারছিল না। তার তো বারবার প্রেগনেন্সি টেস্ট করে নিতে ইচ্ছা হতে থাকে। একদিন রাতের বেলায় সে হাসানকে বলে যে তার আর ওয়েট করতে ইচ্ছে হচ্ছে না, সে কি এখন টেস্ট করবে। কিন্তু হাসান তাকে বলে ডাক্তার তো বলেছে সে যদি আগে আগে টেস্ট করে তাহলে প্রেগনেন্সির রেজাল্ট নেগেটিভও আসতে পারে, যেটা দেখে তার মন খারাপ হয়ে যাবে, আর এটা তার জন্য একদমই এখন ভালো না, তাই সে যেন অপেক্ষা করে। তার এসব কথা শুনে রিতা আর টেস্ট করে না। এরপর তারা নেক্সট অ্যাপয়েন্টমেন্টে ডাক্তারের সাথে গিয়ে দেখা করে আর ডাক্তার তাদেরকে জানায় যে তার প্রেগনেন্সির রেজাল্ট পজিটিভ। এতে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা যেন নিজের চোখ কানকেই বিশ্বাস করতে পারছিল না। ফাইনালি তাদের এত বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তারা তখনই তাদের পুরো পরিবার এবং ফ্রেন্ডদেরকে জানিয়ে দেয়। এরপর সবাই একসাথে তাদের সেই চিরচেনা রেস্টুরেন্টে সেলিব্রেট করতে চলে যায়। তারা সবাই তাকে অনেক কংগ্রেচুলেশনস জানায় আর কিভাবে কি করতে হবে, কতটুকু খেতে হবে, এই সবকিছু নিয়ে টিপস দিতে থাকে। তারা অনেক খেয়াল রাখতে থাকে। দেখা যায় তারা সেখানে এসেছিল ঠিকই, কিন্তু সামিয়া এবং আরেকজন বান্ধবীর অফিসে ইম্পর্টেন্ট কিছু কাজ চলে আসাতে তারা আগেই সেখান থেকে বেরিয়ে যায়। তখন রিতা তার আরেকজন ফ্রেন্ডের সাথে মিলে রেস্টুরেন্টে খাবার খেতে থাকে। এরপরে দেখা যায় রিতার সাথে দেখা করতে তার শাশুড়ি মা অর্থাৎ হাসানের মা এসেছিল। সেও তো তার জন্য অনেক বেশি খুশি ছিল। সে তো তাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে বলে আর নিজের খেয়ালও রাখতে বলে। এসব বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর রিতা হাসানকে বলতে থাকে যে তার একটু দূরের একটা রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়ার অনেক ক্রেভিংস হচ্ছে। এই কথা শুনে হাসান বলে যে এখন তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তারা কাল সেখানে যাবে, তাহলেই তো হলো। হাসান এই সময়টা রিতার যাবতীয় খেয়াল রাখতে শুরু করে। তার যে কোনো সময়ের ক্রেভিংস হলেও সে তার জন্য সেগুলো নিয়ে আসতো। এভাবেই তাদের দিনগুলো বেশ ভালো কাটছিল। রিতার মনও অনেক ভালো ছিল, যার জন্য হাসানও অনেক খুশি। কিন্তু এরপর একদিন দেখা যায় রিতা একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। তখন হঠাৎ করেই তার পেটে ব্যথা হতে শুরু করে। সে কারণ বুঝতে পারে না, এর জন্য মিটিং সেখানেই ক্যান্সেল করে দেয়। এরপরে সে তার মাকে নিয়ে ডাক্তারের কাছে পৌঁছে যায়। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে তাকে বলে যে তার টুইনদের মধ্যে একজনের হার্টবিট স্লো হয়ে গেছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, তারা দুজনই সুস্থ আছে। এ কথা শুনেই তো রিতার তখন একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু তারা যে সুস্থ আছে এই কথা শুনে সে নিজেকে সামলে নেয়। তাছাড়া বাসায় আসার পথে হাসান তার কাছে খবর জানার জন্য কল করে। সেও তাকে সবকিছু ঠিক আছে বলে জানায়। এরপর দেখা যায় রাত হয়ে যায়। রিতা তো তার মায়ের সাথেই ঘুমিয়েছিল, কারণ হাসান একটা গুরুত্বপূর্ণ কাজে শহরের বাইরে ছিল। তখনই হঠাৎ করে রিতার অনেক বেশি পেটে ব্যথা হতে থাকে। সে জোরে জোরে চিৎকার করে ওঠে। এতে তো তার মা জেগে যায় আর দ্রুত তাকে চেক করে দেখতে গেলে দেখে রিতার তো ব্লিডিং হচ্ছে। এটা দেখে তারা দুজনেই ঘাবড়ে যায়। তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ হসপিটালে চলে আসে। এদিকে হাসানকেও এই কথা জানানো হয়। সেই কথা জানতে পেরে তাড়াতাড়ি করে চলে আসে হাসপাতালে। সেখানে এসে ডাক্তার চেক করে জানায় যে তার দুটো বাচ্চাই মারা গেছে, অর্থাৎ তার মিসক্যারেজ হয়েছে। এই কথা শুনে রিতা তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে ডাক্তারকে বলতে থাকে যে সে তো তাকে কিছুক্ষণ আগেই বলেছিল যে বাচ্চা দুটো সুস্থ আছে, তাহলে হঠাৎ কি হলো, এটা তো হতে পারে না। সেটা কিছুতেই মেনে নিবে না। এই
বলে সে খুব কান্না করতে শুরু করে। তখন হাসান তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। তবে এত বড় কষ্টের পর এত সহজে কি শান্ত হওয়া সম্ভব? তো এরপর থেকেই দেখা যায় মিসক্যারেজের জন্য রিতাকে কিছুদিনের জন্য বেড রেস্ট দেওয়া হয়। রিতার মন অনেক বেশি খারাপ ছিল। সে তো একটু পরপরই কান্না করত, তার কাছে আর কিছুই ভালো লাগছিল না। এদিকে হাসান সব সময় তার আশেপাশে থাকতো, তাকে জোর করে হলেও খাইয়ে দিত। কিন্তু মন খারাপের জন্য রিতা তার সাথেও খুব একটা ভালো আচরণ করতো না। তবুও হাসান কখনো তার উপরে রাগ করেনি। রিতার মাও পুরো বিষয়টা নিয়ে অনেক চিন্তিত ছিল। এদিকে দেখা যায় হাসান মন খারাপ করে বসে আছে। তখন তার মা তাকে একটা মেসেজ পাঠায়। সেখানে লেখা ছিল যে সবকিছু ঠিক হয়ে যাবে, তারা যেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে। কিন্তু এগুলোর জন্য হাসান কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সে রিতাকে এমন ভাবে দেখতেই পারছিল না, তার অনেক খারাপ লাগছিল। এজন্য সে আবারও রিতার মন ভালো করার জন্য তাকে একটা টুইন টার্টেল প্লাশি গিফট করে। আর সেটা পেয়ে রিতার একটু হলেও বেটার ফিল হয়। কিছুদিন পর দেখানো হয় রিতা তার কাজে ব্যাক করেছে। কাজের কারণে সে অনেক জায়গায় ভিজিটও করেছিল, আবার নতুন করে সে সবটা শুরু করছে। আর এখন সে দ্বিতীয়বারের মতো ট্রাই করবে বলে ভেবেছে। এই কথা শুনে রিতা এবং হাসান দুজনের মাই যখন একত্রিত হয়, তখন তারা দুজন মিলে ঠিক করে যে তারা রিতাকে এই বিষয়ে কিছু একটা বলবে। তারা যখন ডিনারের জন্য একত্রিত হয়, তখন দুজন মিলে রিতাকে বুঝিয়ে বলতে থাকে যে সে যেন এবার প্রেগনেন্ট হলে তার চাকরিটা ছেড়ে দেয়, কারণ চাকরির জন্য তার উপর অনেক প্রেসার পড়বে। তাকে অনেক জায়গায় যেতে হবে, অনেক স্ট্রেস নিতে হবে, এমনিতেই তার অনেক সমস্যা আছে। তাই পরে তার বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে চলে আসলে সে আবারও তার কাজে জয়েন করতে পারে। এই ব্যাপারে রিতা কিছু বলবে তার আগেই হাসান তার হয়ে বলে যে রিতার কাছে তার কাজ অনেক বেশি পছন্দের, সে তার কাজটা ভালোবেসে করে। রিতার কাজ করার জন্য তাদের ফিনান্সিয়াল অবস্থার কোনোই সমস্যা হবে না, কিন্তু যেই জিনিসটা রিতাকে শান্তি দেয় সেটা সে তার থেকে আলাদা করতে পারবে না। রিতা তখন এসব শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তো তখন অনেক গর্ব করে মায়েদেরকে বলতে থাকে যে সে যতই অফিসে যাক যাই করুক, হাসান সব সময় তার অনেক ভালো করে খেয়াল রাখে, তাই তারা দুজন মিলে সবকিছু সামলে নিতে পারবে। এরপরই দেখানো হয় রিতা আবারও ডাক্তারের কাছে যায়। আর এখন সে সেকেন্ড অপশন বেছে নিতে চায়, অর্থাৎ সার্জারির মাধ্যমে সে ব্লকেজ রিমুভ করতে চায়। কিন্তু ডাক্তার তখনও তাকে আইভিএফ সাজেস্ট করে, কিন্তু রিতা এই পদ্ধতি চাচ্ছিল, তাই তার এবার সার্জারি করা হয়। কিন্তু ডাক্তার আলাদা করে হাসানকে ডেকে জানায় যে রিতার এই সার্জারি করা হলেও তার প্রেগন্যান্সির রেট কিন্তু মাত্র 20%। তবে এই ব্যাপারে রিতাকে জানানোর কোনো দরকার নেই, কারণ সে চায় না কোনো কিছুতে রিতার মনোবল ভেঙে যাক। এজন্য হাসান রিতাকে এসব কিছুই জানায় না, যেমন করে সব চলছে তেমন করেই চলতে দেয়। এরপর দেখা যায় আল্লাহর রহমতে রিতা আবারও প্রেগন্যান্ট হয়। এবার সে 5 মাসের জন্য প্রেগন্যান্ট হয়েছিল। সবাই তখন অনেক বেশি খুশি হয়। বাচ্চা যেন সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে, এর জন্য তারা অনেক দোয়া আর মোনাজাতেরও ব্যবস্থা করে। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করে। রিতাও এখন নিজের এক্সট্রা খেয়াল রাখছিল, আর হাসান তো সবসময় তার পাশেই আছে, সে তাকে সবকিছুতে সাহায্য করছে। তাছাড়া তারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে এটাও জানতে পেরেছিল যে তাদের একটা ছেলে বাবু হবে। তাকে নিয়ে এবার তারা কত কত স্বপ্ন দেখতে থাকে। সবকিছু অনেক ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন হাসানের কাছে রিতার কল আসে, আর তখনই সব স্বপ্ন যেন সেখানেই ভেঙে যায়। হাসান দৌড়ে চলে আসে হসপিটালে, আর জানা যায় রিতার এবারও মিসক্যারেজ হয়েছে। এবার তো রিতা একদমই ভেঙে পড়ে। তার নিজের উপর থেকে একেবারেই বিশ্বাস চলে গিয়েছিল। হাসান তো তাকে সবসময় সামলানোর চেষ্টা করে যায়, কিন্তু একদিন রিতা হাসানকে বলতে থাকে যে সে বাচ্চা চায়, তাই না? কিন্তু রিতা তো তাকে বাচ্চা দিতে পারবে না, তার সেই অ্যাবিলিটিই নেই। তাই সে যেন আরেকটা বিয়ে করে নেয়, সে তাকে পারমিশন দিচ্ছে। হাসান এই কথা শুনে বলে যে সে এসব কথা কেন বলছে, কোনো সমস্যা নেই, তার বাচ্চা হয়নি, ঠিক আছে, এখন তারা দুজনে মিলে দেখবে যে সামনে কি করা যায়। কিন্তু রিতা তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সে তার উপর চিৎকার করতে শুরু করে দেয় আর বলতে থাকে যে তারা আর কিছুই করতে পারবে না। দুনিয়াতে 1% মহিলা আছে যাদের কিনা 3 বার প্রেগন্যান্সির পরেও মিসক্যারেজ হয়, তার তো 2 বার অলরেডি হয়ে গেছে, তার দ্বারা আর পসিবল না। এটা বলে সে হাসানের উপর চিৎকার করতে থাকে আর একটা জায়গায় বসে অনেক কান্না করতে শুরু করে দেয়। এদিকে হাসান এগুলো নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। সেও তখন খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু কি করবে সে কিছুই বুঝতে পারছিল না। বাচ্চার জন্য তাদের দুজনের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। এরপর কিছুদিন আরো খারাপ যেতে থাকে। তারা দুজনই দুজনের সাথে তেমন কথা বলে না। তখন একদিন রিতার সাথে তার অ্যাসিস্ট্যান্ট তানিয়া দেখা করতে আসে। তানিয়া মূলত তার খোঁজ খবর নিতেই এসেছিল। সে রিতার সাথে দেখা করে বলতে থাকে যে তার মতো তারও বাচ্চা কনসিভ করতে অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু রিতা এখনো অনেক বেশি স্ট্রং হয়ে তার এই লড়াই লড়ছে। সে তাদের মতো মেয়েদের জন্য ইন্সপিরেশন, তাই সে যেন এভাবে ভেঙে না পড়ে। এগুলো বলেই তানিয়া সেখান থেকে চলে যায়। এরপর রিতার কাছে তার
তার মা আসে আর বলতে থাকে যে অনেক তো সে বাচ্চা নেওয়ার চেষ্টা করলো, এখন তার একটু ব্রেক নেওয়া উচিত, তাদের এখন তাদের বাড়ি থেকে ঘুরে আসা উচিত, ওখানে গেলে রিতার মনও একটু ভালো হয়ে যাবে। রিতা তখন তার মায়ের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে তাদের গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, সেখানে গিয়েই তারা দুজন বসে থাকে। রিতার মা বলতে থাকে যে ছোটবেলায় রিতার এই জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের ছিল, সে সবসময় এখানে এসে বসে থাকতো আর ঝর্ণার সাথে একা একা কথা বলতো। রিতা বলতে থাকে তার সবকিছু মনে আছে। এটা বলেই সে ঝর্ণার সাথে আবারও কথা বলতে থাকে, তাকে চিৎকার করে জানাতে থাকে যে সে আজ পর্যন্ত অনেকভাবে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন আর সে নিজের উপর কোনো কষ্ট দিবে না, এই চেষ্টা সে ছেড়ে দিবে। তার এই কথা বলা শেষ হলে তার মাও তখন ঝর্ণার সাথে কথা বলতে শুরু করে। ঝর্ণার দিকে তাকিয়ে সে বলতে থাকে তার ক্যান্সার হয়েছে, তারপরেও সে একটুও মনে কষ্ট নিচ্ছে না, বাকি জীবনটা সুন্দর করে কাটানোরই সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে তো রিতা তখন একেবারেই অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারে তার মা এই প্রথম তাকে জানালো। তাই সে তার মাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। সে তো বুঝতেই পারেনি তার মার ভেতর দিয়ে এইসব চলে যাচ্ছিল। এরপর দেখা যায় তারা সেখান থেকে চলে আসে। দেখা যায় রিতার মধ্যে কিছু পরিবর্তন এসেছে, নিজের মনটাকে সে এখন একটু শান্ত করতে পেরেছে। তাছাড়া তার মায়ের এই অসুস্থতার কথা শুনেও সে এখন ভেঙে পড়ে না, স্ট্রং থেকে এই সমস্যাগুলো মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথমে তাকে হাসানের সাথে তার যে দূরত্ব সেটাকে মিটিয়ে ফেলতে হবে। এই জন্য রাতের বেলা হাসান যখন এশার নামাজ পড়তে যায় তখন রিতাও তার সাথে নামাজ পড়তে চলে আসে। দুজনে মিলে জামাতে নামাজ পড়ে। এরপর রিতা হাসানের হাতে একটা পুতুল তুলে দেয় আর একটা পুতুল সে নিজের কাছে রাখে। এরপর সে বলতে থাকে যে এটা হলো তাদের মধ্যকার ভালোবাসা এবং সবকিছু আবারও আগের মতো করে নেওয়ার প্রতীক। তাছাড়া রিতা হাসানকে সরিও বলে। সে বলতে থাকে যে সেই সবকিছুর মধ্যে নিজের এত কষ্টের মধ্যে এটাই ভুলে গিয়েছিল যে এই সবকিছুর জন্য হাসানও অনেক কষ্ট পেয়েছে। এ কথা শুনে তো হাসান সাথে সাথে তাকে ক্ষমা করে দেয়। তারপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে, দুজনের মধ্যে সব অভিমান কেটে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন যায়। রিতা একদিন সকালবেলা সাইক্লিং করে বাসায় আসে, তখন তার কাছে তার ডাক্তারের একটা মেসেজ আসে। ডাক্তার জানায় যে আইভিএফ এর লেটেস্ট ইনোভেশন কিছু মাসের মধ্যেই বের হবে, সে এটা ট্রাই করে দেখতে পারে। এক্ষেত্রে তার বডি থেকে ডিম্বাণু নিয়ে সেটাকে পরিপূর্ণ সাইজে পৌঁছানো পর্যন্ত ফ্রিজ করে রাখা হবে, তারপর সঠিক সময়ে তার বডিতে ইনজেক্ট করা হবে। এটা নিয়ে তখন রিতা অনেক কিছু ভাবতে থাকে। রাতে হাসান বাসায় ফিরলে সে তাকেও এই বিষয়ে জানায় আর বলে যে সে আবারও ট্রাই করতে চায় আর এটাই শেষবার। এটা নিয়ে ট্রাই করার পাশাপাশি সে তার মায়ের চিকিৎসাও করাবে, আর অফিস তো আছেই। হাসান তখন এসব শুনে বলতে থাকে যে সবকিছু করতে গেলে তার উপর অনেক প্রেসার পড়ে যাবে, কিন্তু তারপরেও সে যেন একেবারেই চিন্তা না করে, কারণ এই সব কিছুতে হাসান তার পাশে আছে। তারা দুজন তখন আবারও বুক ভরা আশা নিয়ে নতুন করে সবটা শুরু করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে দেখানো হয় ডাক্তারের রেকমেন্ডেশনে রিতা হরমোনের ইনজেকশন নিতে শুরু করে, কিন্তু এখন আর তাকে কোনো নার্সকে এসে ইনজেক্ট করে দিতে হয় না, কারণ সে এখন নিজেই এটা করা শিখে গেছে। কয়েকবারের চেষ্টাতে সে এখন নিজেই এসব পারে। তাছাড়া আগে তার ইনজেকশন দিতেও বেশ ভয় হতো, কিন্তু এখন তার বিন্দু মাত্র ভয় হয় না। তার আসলে এমনটা করতে করতে অভ্যাস হয়ে গিয়েছিল এখন। তো সে নিজের দেখাশোনার সাথে সাথে নিজের মায়েরও সম্পূর্ণ দেখাশোনা করে। তার কেমোথেরাপি দিতে নিয়ে যাওয়া, তার ওষুধ সময় মতো দেওয়া, সবকিছুই সে দেখতে থাকে। তার মা তখন তাকে এত স্ট্রং দেখে অনেক বেশি খুশি হয় আর তাকে অনেক অনেক দোয়াও করে। আর সে এটাও বলে যে সে যেন এভাবেই ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সবকিছু ঠিক করে দিবেন। এরপরই দৃশ্য চলে যায় 2019 সালে। তারা এই লেটেস্ট আইভিএফ ট্রিটমেন্ট নেওয়ার জন্য মালয়েশিয়াতে চলে যায়। সেখানেই মূলত এই ট্রিটমেন্টের মেইন লোকেশন। আমেরিকা, ইংল্যান্ড এই সকল জায়গা থেকে সবচেয়ে বেস্ট ডাক্তার সেখানে এসেই রোগীদেরকে ট্রিটমেন্ট দিয়ে থাকে। তো ডাক্তার রিতার চেক আপ করে আর এরপর জানায় যে তার ডিম্বাণুগুলো অনেক দ্রুত ডেভেলপ হচ্ছে। এটা খুবই ভালো একটা বিষয়। তারা কালকে থেকে ডিম্বাণুর মধ্যে শুক্রাণু প্রবেশ করিয়ে তা ফ্রিজ করার কাজ শুরু করে দিবে। রিতা আর হাসান তো তখন অনেক বেশি এক্সাইটেড ছিল। তো এভাবে দেখতে দেখতেই কিছুদিন কেটে যায় আর এরপর দেখানো হয় হাসানকে এখন মালয়েশিয়া থেকে তার কাজের জন্য ইন্দোনেশিয়া ফিরে যেতে হবে, কিন্তু রিতা এবং তার মাকে এখানেই থাকতে হবে, কেননা তারা রিতার মায়ের ট্রিটমেন্টও এখান থেকেই করছে। সবগুলো এক জায়গাতে হলে তাদের জন্যই সুবিধা। এ কারণে দেখা যায় হাসান রেডি হয়ে রিতার কাছে আসে আর তাকে বলে সে যেন একটু সাবধানে থাকে, তাছাড়া সে তার কাছে তাড়াতাড়ি চলে আসবে। এ কথা জানিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় বেশ কিছুদিন পর রিতা আর তার মায়েরও ইন্দোনেশিয়া ফিরে যাওয়ার সময় চলে আসে, কিন্তু তখন যাওয়ার আগে রিতার মা বলতে থাকে যে এখান থেকে যাওয়ার আগে সে তার বাচ্চার ভ্রূণও কিভাবে সংরক্ষণ করা হচ্ছে তা নিজ চোখে দেখতে চায়।
রিতা এটা শুনে তার মাকে বলে যে এটা হয়তো তারা অ্যালাউ করবে না, আর তাছাড়া কিছুদিন পরে তারা এখানে আবারও আসবে, তখন তাকে দেখিয়ে নিবে, এখন সে বাড়ি চলুক। কিন্তু রিতার মা তো একদমই এতে রাজি হচ্ছিল না। সে রিতাকে বারবার বলতে থাকে যে পরের বার সে এখানে আসতে পারবে না কিনা সেটার তো কোনো নিশ্চয়তা নেই, তাই সে এখনই দেখতে চায়। রিতা তখন তার মায়ের কথা একদম ফেলতে পারে না। এর জন্য তারা দুজন মিলে এবার চলে যায় হসপিটালে, কিন্তু সেখানকার কর্তৃপক্ষ তাদেরকে জানায় যে ভ্রূণকে শুধু বাচ্চার বাবা মাই দেখতে পারবে, এছাড়া কেউ একেবারে অ্যালাউড না। কিন্তু তখন রিতা এবং তার মা মিলে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে। তারা তাদেরকে বুঝিয়ে বলে যে তারা অনেক দূর থেকে দেখবে, একবার যেন তাদেরকে দেখতে দেওয়া হয়। অনেক অনেক রিকোয়েস্ট করার ফলে আর ডাক্তারের সাথে কথা বলার ফলে তারা তাদেরকে দূর থেকে আর ভিডিওর মাধ্যমেই বাচ্চার ভ্রূণ দেখতে দিতে রাজি হয়, যা দেখে রিতার মা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপরই দেখানো হয় তারা সেখান থেকে ইন্দোনেশিয়াতে ফিরে আসে। রিতা তার মাকে হসপিটালে অ্যাডমিট করেছিল, কারণ তার অবস্থা আসলেই অনেক খারাপ হয়ে যায়। সে তার মাকে নিয়ে একটু চিন্তাতেই পড়ে গিয়েছিল, আর এটা খুবই স্বাভাবিক। তো এরপর দেখা যায় রিতা কিছু সময়ের জন্য তার বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আসে। ঠিক তখনই তার কাছে হসপিটাল থেকে কল আসে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাকে আসলে হসপিটাল থেকে জানানো হয়েছিল যে তার মা আর বেঁচে নেই, সে মারা গেছে। আর এই কথা শুনেই সে আর নিজেকে সামলাতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপরে দেখা যায় তারা তার দাফনের ব্যবস্থা করে। রিতা তো অনেক বেশি ভেঙে পড়েছিল, সে একভাবে কান্না করতে থাকে। সে তো তার মায়ের কবরের পাশেই বসেছিল, আর তখনই সে মনে করতে থাকে সেই সময়ের কথা যখন তার মা তার বাচ্চার ভ্রূণ দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর এটা তার নাতি নাতনি এই বলে সে অনেক কান্নাকাটি করছিল। এসব মনে করে রিতা বলতে থাকে যে অ্যাটলিস্ট সে যাওয়ার আগে তার নাতি নাতনিকে দেখে গিয়েছিল, কি হবে তা তো আগেই বলা যায় না, তাই তারা এখানে নাতি নাতনি শব্দটাই ব্যবহার করেছে। এখান থেকে আমাদেরকে কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়। রিতার মা চলে যাওয়ার কষ্ট থেকে রিতা এখনো পর্যন্ত ওইভাবে বেরিয়ে আসতে পারেনি। তার এখনো মায়ের জন্য অনেক কষ্ট হয়। কবে যে সে স্বাভাবিক হতে পারবে সেটা সে নিজেও বুঝতে পারছিল না, কিন্তু তারপরই ধীরে ধীরে সে নিজেকে সামলে নিতে থাকে। কেননা জীবনে তো যাই হয়ে যাক না কেন এগিয়ে যেতে হবে। কিন্তু যত যাই করুক না কেন সে সব সময় তার মায়ের কথা মনে করে। একদিন দেখা যায় তার মন ভালো করার জন্য তার এক ফ্রেন্ড তার সাথে দেখা করতে চলে আসে, আর সে রিতার জন্য তার পছন্দের খাবারও বানিয়ে এনেছিল। তাকে দেখেই রিতার একটু ভালো লাগতে থাকে। তারা দুজন মিলে অনেক গল্পও করে। তার ফ্রেন্ড তার সাথে ভ্রূণ নিয়েও কথা বলে, তার কাছে জিজ্ঞেস করে যে এখন কি সেই হসপিটালে তার ভ্রূণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে নাকি। রিতা জানায় হ্যাঁ, আর তাদেরকে কিছুদিনের মধ্যেই কল করে জানানো হবে যে কখন তার জরায়ুতে ভ্রূণ ট্রান্সফার করা হবে। তাছাড়া তাকে আবারও কিছুদিনের মধ্যে মালয়েশিয়াতেও যেতে হবে, কিন্তু সে যেন তার জন্য অনেক দোয়া করে, কারণ আগেই তার দুইবার মিসক্যারেজ হয়েছে, তাই এইবার রিস্কটা অনেক বেশি। তার ফ্রেন্ড তখন এসব শুনে বলে কোনো চিন্তা নেই, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। এসব বলে সে তাকে অনেকটা সাহস দেয়। ঠিক তখনই দেখা যায় সেই হসপিটাল থেকে রিতার কাছে কল আসে। সে তাই কল পেয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর সে কল ধরেই জানতে পারে যে এখন ভ্রূণ ট্রান্সফার করার সময় এসে গেছে। রিতা তো এ কথা শুনে মহা খুশি। সে তখনই হাসানের সাথে দেখা করতে তার অফিসে চলে যায়। তার কাছে গিয়ে সে তাকে এই বিষয়ে জানায়। হাসানও তখন অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা দুজনে মিলে তখন মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু তখনই দেখা যায় একদিন নিউজে তারা জানতে পারে যে চায়নাতে করোনা নামের একটা মহামারী ধরা পড়েছে, যার জন্য যে কোনো দেশের সাথে যে কোনো দেশের কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ কেউ এখন এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবে না। এই কথা শুনেই তো তখন রিতা আর হাসান অনেক বেশি ঘাবড়ে যায় যে এবার তাহলে কি হবে, তারা এখন কি করবে। এত চেষ্টার পর এখন তারা সাকসেসের দিকে এগোচ্ছে, কিন্তু এই সময় এসে এরকম একটা বিপদে পড়তে হবে। রিতা তো তখন অস্থির হয়ে যায়। সব জায়গায় সে কথা বলতে থাকে, সেই হসপিটাল কর্তৃপক্ষের সাথেও কথা বলে, কিন্তু সেখান থেকে জানতে পারে যে এখন কোনোভাবেই ট্রাভেল করা পসিবল না, তাকে অপেক্ষা করতে হবে। রিতা তো একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তো প্রত্যেকটা দিন নিউজ দেখতে থাকে, সেভাবে এই বুঝি সিচুয়েশন একটু ঠিকঠাক হবে, আর তখনই তারা মালয়েশিয়া চলে যাবে। কিন্তু দেখা যায় দিনকে দিন সিচুয়েশন আরো বেশি খারাপ হতে থাকে। প্রত্যেকটা দেশে কোয়ারেন্টাইন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সবাই এখন তাদের বাসা থেকেও বের হতে পারবে না, কারণ করোনাতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, আর দিনকে দিন এই সংখ্যা বেড়েই চলেছে। তো এখন আর কি করার, মনের মধ্যে অনেক চিন্তা রেখে তারা দুজনই ধৈর্য ধারণ করার চেষ্টা করে। দুজনে মিলে বাসা থেকেই কাজ করতে শুরু করে, আর পরিস্থিতি ভালো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক দোয়া করতে থাকে। কেননা এত দূর এসে তারা হেরে যেতে রাজি নয়, কিন্তু এত চেষ্টার পরও কিছুতেই যেন কিছু
হচ্ছে না। রিতা তো এবার আবারও ভেঙে পড়তে থাকে, কিন্তু হাসান তাকে ভেঙে পড়তে দেয় না। সে তাকে আবারও সাহস যোগায়, সে তার সবসময় পাশে আছে সেটাও জানায়। প্রত্যেকবারের মতো সে এবারও বেশ পজিটিভিটি নিয়েই তার পাশে আছে। সে তাকে কোনোভাবেই অসহায় হয়ে পড়তে দিতে চায় না। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো 2 বছর। চলে আসে 2022 সাল। তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। মানুষ এখন রাস্তায় বের হতে পারছে, করোনার ভ্যাকসিনও বের হয়ে গেছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে আতঙ্ক রয়েই যায়। এজন্য তারা সবসময় সব ধরনের প্রোটোকল মেনে চলতে থাকে, যেন আবারও কেউ আক্রান্ত না হয়। যেমন মাস্ক পরা, একে অপরের থেকে 3 মিটার করে দূরত্ব বজায় রাখা, কোনো জায়গায় বেশি ভিড় তৈরি না করা, বাচ্চাদেরকে মাঠে খেলতে যাওয়া থেকে বিরত রাখা, তাদের পুষ্টির দিকে খেয়াল রাখা, সবকিছুই তারা মানতে থাকে। এরপরে আমরা রিতাকে দেখতে পাই। সে তো এখন তার অফিসেও যাওয়া শুরু করেছে। তারপর একদিন তার কাছে মালয়েশিয়ার সেই হসপিটাল থেকে কল আসে। পরিস্থিতি এখন একটু স্বাভাবিক, এর জন্য মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে তাদের কাছে ভ্রূণ পাঠিয়ে দেওয়া হয়, আর ডাক্তার IVF এর মাধ্যমে সেটা রিতার শরীরে ইনজেক্ট করে। শেষমেশ তারা সাকসেসফুলি এটা করতে পেরেছিল। রিতাও এতে ভীষণ খুশি ছিল। এরপরে আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে রিতার সাথে তার বান্ধবী সামিয়া দেখা করতে আসে। তারা দুজনে একসাথে মিলে লাঞ্চ করতে থাকে আর নিজেদের মধ্যেই কথা বলতে থাকে। কিন্তু তখনই সামিয়া লক্ষ্য করে যে রিতা এমন এমন খাবার খাচ্ছে যেগুলো কিনা সে আগে কখনো খায়নি। তার কখনো সেগুলো পছন্দই ছিল না, কিন্তু এখন সেগুলো ছাড়া থাকতেই পারছে না। এটা দেখে তার কিছুটা সন্দেহ হয়। যাক, এরপর যখন সে রিতার বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সে তাদের অন্য বান্ধবীকে কল করে আর বলতে থাকে যে তার মনে হচ্ছে রিতা প্রেগন্যান্ট, কিন্তু তাদেরকে এ ব্যাপারে সে কিছুই বলছে না। তখনই সামনে থাকা সেই বান্ধবী বলে যে এটা তো ভালো বিষয়, আর রিতা যদি আমাদেরকে বলতে নাই চায় তাহলে আমাদেরও তাদের এই বিষয়টাকে রেসপেক্ট করা উচিত। তারা সময় হলেই আমাদেরকে জানিয়ে দিবে, তাই আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত। সামিয়াও ব্যাপারটা বুঝতে পারে তখন। এরপর আমাদের দেখানো হয় কয়েক মাস পার হয়ে যায়। রিতা আল্ট্রাসাউন্ড করানোর জন্য যায়। ডাক্তার তাকে জানায় যে তার বাচ্চা অনেক বেশি হেলদি আছে আর তার তো মেয়ে বাবু হবে। রিতা তখনই আল্লাহর কাছে শকর করে নেয় আর অত্যাধিক পরিমাণে খুশি হয়। এরপরই দেখানো হয় তারা এক এক করে সবাইকে জানায়। রিতার সাথে দেখা করতে তার শাশুড়ি মাও চলে আসে। সে তো তার জন্য অনেক বেশি খুশি ছিল। সে তো রিতার জন্য অনেক দোয়াও করতে থাকে। এরপর দেখা যায় হাসান তাদের বাচ্চার জন্য বড় একটা রুম রেনোভেশন করাতে থাকে। তারা দুজন মিলে তখন কিভাবে কোন জায়গায় কোনটা থাকবে, কি ওয়ালপেপার লাগাবে, কোন কোন খেলনা এনে রাখবে, সবকিছু সিলেক্ট করতে থাকে। দুজনেই অনেক বেশি এক্সাইটেড ছিল তাদের বাচ্চার জন্য। আর এইবার তারা আগের থেকেও বেশি আশাবাদী। নিজেদের মধ্যে একটুও নেগেটিভিটি তারা আসতে দেয় না। সব সময় একে অপরকে সাপোর্ট করে আর পজিটিভ থাকে। এভাবেই দিন চলতে থাকে। এরপর একদিন দেখানো হয় তারা দুজন মিলে লিভিং রুমে বসে টিভি দেখছিল, যেখানে আজ রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার নিউজ দেখানো হচ্ছিল। এই খবরটাই দেখতে দেখতে হাসান ঘুমিয়ে পড়ে, কিন্তু রিতা তো জেগেছিল। তখন তার হঠাৎ করেই কেমন যেন খারাপ লাগতে শুরু করে। সে দ্রুত উঠে ওয়াশরুমে যেতে গেলে তখনই তার ওয়াটার ব্রেক হয়, কিন্তু সে তৎক্ষণাৎ প্যানিক না করে দ্রুত হাসানকে ডাকে। হাসানের পর তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে যখন হাসান তার সাথে অপারেশন থিয়েটারে ঢুকতে যাবে, তখনই নার্স এসে তাকে জানায় যে সে করোনা পজিটিভ, তাকে এখন থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ কথা শুনে তো রিতা আর হাসান দুজনেরই মন খারাপ হয়ে যায় যে এবার তবে কি হবে। হাসান তখন ভাবতে থাকে যে এই মোমেন্টে সে তার রিতার পাশে থাকতে পারছে না, এদিকে রিতাও হাসান তার পাশে থাকবে না, এটা ভেবে ভয় পেতে শুরু করে। কিন্তু তাকে কোনোভাবে সাহায্য করার জন্য সেখানে তার বান্ধবীরা চলে আসে। রিতাও তখন একটু মনে সাহস পায়। এরপর দেখা যায় ওটি শুরু হয়ে যায়। হাসান তো ভিডিও কলে সবসময় রিতার মনে সাহস জোগাতে থাকে, তাকে সে একদমই ভয় পেতে মানা করে। রিতাও তখন তাকে পাশে পেয়ে খুব খুশি হয় আর নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সে তো অপারেশন থিয়েটারেই তার মায়ের কথা, শাশুড়ি মায়ের কথা, এদের কথাই ভাবতে থাকে। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করেছে, তাই নিশ্চয়ই সবকিছু একদম ঠিকঠাক থাকবে, এটা ভেবেই সে তার চোখ বন্ধ করে নেয়। আমাদেরকে কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় রিতার চোখ খোলে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনে। অর্থাৎ ফাইনালি তাদের এত সাধনার ফল আজ দুনিয়াতে আসতে পেরেছে আর খুবই সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে। রিতা তো তখনই তার বাচ্চাকে চোখ মেলে দেখতে থাকে আর তাকে লামিয়া বলে ডাকতে থাকে। সে তো আজ সবচেয়ে বেশি খুশি ছিল। সে আর হাসান দুজনে মিলেই ঠিক করেছিল যে তাদের বাচ্চার নাম তারা লামিয়া রাখবে, তাই তো রিতা তাকে লামিয়া বলে ডাকতে থাকে। এরপরই দেখা যায় বাচ্চাটিকে গ্লাসের ভেতর রেখে দেওয়া হয়, যাতে করে তার বাবা অর্থাৎ হাসান এসে তার বাচ্চাকে দেখতে পারে। হাসান তো তার বাচ্চাকে দেখে খুশিতে কান্নাই করে দেয়, কারণ এটা যে তাদের অনেক কষ্টের ফল। এরপরই সে তার কানের কাছে গিয়ে আজান শোনাতে থাকে। এই দৃশ্যটা ছিল আসলে
আসলেই অনেক বেশি সুন্দর। এর কিছুদিন পরই হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলে তারা সবাই মিলে বাসায় চলে যায়। ছোট্ট বাবু লামিয়ার জন্য অনেকে অনেক অনেক গিফট পাঠায়, তাদেরকে কংগ্রেচুলেশনস জানায়। তারা সব সময় লামিয়ার সাথেই থাকে আর তার পুরো যত্ন নিতে থাকে। তার নাক কার মতো হয়েছে, কান কার মতো হয়েছে, চোখ কার মতো হয়েছে, এগুলো নিয়েই এখন তারা কথা বলে। রিতা আর হাসানের তো সবসময় তার মেয়ের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। তাদের দিন বেশ ভালোই কাটছিল আর তারা সবাই এখন সুস্থ, তাই তারা সবাই খুব খুশি ছিল। এরপর দেখা যায় হাসান রিতাকে বলতে থাকে যে তারা দুজনে মিলেই এতগুলো বছর এত চেষ্টা করেছে কিন্তু কখনো হাল ছাড়েনি, তারা ফাইট করেই গেছে আর এর জন্যই আল্লাহ তাআলা এখন তাদের ধৈর্যের ফল দিয়েছে। এরপরই আমরা জানতে পারি যে এই পুরো গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো। লামিয়া নামের একটা মেয়ের জন্ম নেওয়ার জন্য তার বাবা মা এভাবেই কষ্ট করে গিয়েছিল অনেকগুলো বছর। তাদের যখন বয়স ছিল, অর্থাৎ যখন বাচ্চা নেওয়ার জন্য আইডিয়াল সময় ছিল, তখন তারা তাদের ক্যারিয়ার গড়ে গিয়েছে। আর তারপর যখন তারা ভালো একটা পজিশনে চলে গেছে, তখন তারা বুঝতে পেরেছে তাদের জীবনে সবই ছিল, টাকা পয়সা, সচ্ছলতা, সব, কিন্তু যা ছিল না তা হলো একটা বাচ্চা। কিন্তু তারা এটা যতক্ষণে রিয়েলাইজ করে ততক্ষণে লামিয়ার মায়ের বয়স 38 হয়ে যায়। কিন্তু তবুও তারা একেবারেই নেগেটিভ কিছু চিন্তা করে না, তারা হাল ছেড়ে দেয় না। 38 বছর বয়সেও বাচ্চা নেওয়ার জার্নি শুরু করে দেয় তারা। তবে প্রথমে তারা 2 বার চেষ্টা করে কিন্তু ফেল হয়ে যায়, ঠিক যেমনটাই গল্পে দেখানো হয়েছে। এর জন্য লামিয়ার মা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যেও সম্পর্কের অবনতি ঘটছিল, কিন্তু তারা আবারও নিজেদেরকে সামলে নেয়, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। এরপরই দুজনে মিলে স্ট্রং থেকে সব বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি 2022 সালে তাদের একমাত্র সন্তান লামিয়ার জন্ম দেয়। আর এটা ছিল তাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আর লামিয়া হলো আল্লাহ তাআলার দেওয়া তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। তাই তো কখনো কোনো কিছু নিয়ে হতাশ হয়ে পড়লে চলবে না, আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে, চেষ্টা চালাতে হবে, তবেই না আল্লাহ আমাদের ইচ্ছা পূরণ করবেন। যাক, এই তো ছিল আজকের গল্প। ইন্দোনেশিয়ান এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।